আসসালামু আলাইকুম। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটি পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুর ২৫শে বৈশাখ ১২৬৮ সালে ৭ই মে ১৮৬১ খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার পদচারণা এক বিস্ময়ের বিষয়। তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তার প্রতিভার উন্মেষ ঘটে। মাত্র ১৫ বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি সং অফারিং সংকলনের জন্য এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। বস্তুত তার একক সাধনায় বাংলা সাহিত্য এবং সাহিত্যের সকল শাখায় দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখারই তার অসামান্য অবদান রয়েছে। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুংস, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। চোখের বাড়ি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকবরী, গল্পগুচ্ছ, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। ২২শে শ্রাবণ ১৩৪৮ সালে ৭ই আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আচ্ছা, আমরা এখন মূল গল্পে চলে আসি। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেয়া হইয়াছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শোভা বলে। দস্তুরময় অনুসন্ধান এবং অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এবং ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। যে কথা কয় না, সে যে অনুভব করে, ইহা সকলেই মনে হয় না। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তিতা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, সে কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণ দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদা চেষ্টা করিত। মনে করিত, আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি রূপে দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শোভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। শোভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধরে ভাবের আভাস মাত্র কোশি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। কথায় আমরা যেভাবে প্রকাশ করি, সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়, কিন্তু কালো চোখের কিছু তর্জমা করিতে হয় না। মন আপনা আপনি উপরে ছায়া ফেলে, ভাব আপনা আপনি উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে, কখনো মলানভাবে নিভিয়া আসে, কখনো আস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাব চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিককে ছিকরিয়া ওঠে।
মুখের ভাব বই অজন্মকাল তাহার জন্য ভাষা নাই। তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতুল স্পর্শী গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্থ এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তনি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামে সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারের লোকালয় এবং তরুছায়া ঘন উচ্চ তট, নিম্নতল দিয়া গ্রাম লক্ষ্মীর স্রোতস্বিনী আত্মবিদৃষ্ট দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলা বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। ওই গৃহস্থর সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি তাহার নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্ম যখনই অবসর পায় তখনই সে এই নদীতে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহা হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরার আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিয়া নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শোভার যে ভাষা, তাহারাই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রগুলো পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, কন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এর মধ্যাহ্নের যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইত, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহিত থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতির, একটি বোবা মেয়ের মুখোমুখি চুপ করিয়া বসিতে থাকিত। একজন সুবিস্তীর্ণ রোদে আর একজন ক্ষুদ্র তরুছায়ায়। শোভার যে গুটি কয়েক অন্তরঙ্গ বন্ধু দল ছিল না তাহা নয়। গোয়ালের দুটি গাভী, তাহার নাম সর্বশী এবং পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শোনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহার চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শোভা কখনো তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনাদ করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। শোভা গহালে ঢুকিয়া দুই বাহু দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত, এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিংসতা পরিপূর্ণ বিষাদশান্ত দৃষ্টিপাত হইতে তাহার কি একটা অশ্রু অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শোভার গা ঘেঁষিয়া আসিয়া আস্তে আস্তে তাহারা বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং শিয়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শোভার এরূপ
সমকক্ষ ভাব মৈত্রী ছিল না, তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাতে যখন তখন শোভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং শোভা তাহার গ্রীবা এবং পৃষ্ঠের কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে সে তাহার নিদ্রাকর্ষণে বিশেষ সহায়ক হয়, ইঙ্গিত এরূপ অভিপ্রায়ও প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার আরও একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকা ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহার নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাব ছিল না। গোসাইদের ছোট ছেলে, তাহার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহার নিঃসম্পর্ক লোকেরা প্রিয় পাত্র হয়, কারণ কোনো কাজে আবন্ধন না থাকাতে তাহার সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন একটা আটটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দু চারটি অকর্মণ্য সরকারি লোক থাকা বিশেষ প্রয়োজন। কাজকর্মের আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানে তাহাদিগের হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ পেরিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদীর তীরে ইহাকে প্রায় এক কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে শোভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। সে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শোভার মর্যাদা বুঝিত। এই জন্য সকলেই শোভাকে শোভা বলিত। প্রতাপ আর একটু অতিরিক্ত আদর সংযুক্ত করিয়া শোভাকে সু বলিয়া ডাকিত। শোভা তেঁতুল তলায় বসিয়া থাকিত, এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। শোভা তাহা নিজে সাজিয়া আনিত, এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া তাহার চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুতেই করিবার কি ছিল না। তখন সে মনে মনে বিধাতার নিকট অলৌকিক ক্ষমতার প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা, তাহা তো জানিতাম না। মনে করো শোভা যদি জলকুমারী হইত, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত, এবং পাতালে গিয়া দেখিত রূপার আটতলিকায় সোনা পালঙ্কে সে কে বসিয়া। আমাদের বাণীকণ্ঠে ঘরে সেই বোবা মেয়ে সু, আমাদের সু সেই দীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মাইয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মাইছে, এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। শোভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করতে পারিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বাচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিয়া ভাবিতেছে, প্রশ্ন করিতেছে, এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রেও একদিন ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরে দিকে চাহিয়া দেখে পূর্ণিমার প্রকৃতিতেও শোভার মতো একাকী
সুদীপ্ত সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিবার ধমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তের একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া একদিনে এদিকে কন্যা ভার্গস্থ পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের স্বচ্ছ অবস্থা, দুই বেলার মাছ ভাত খাই, এজন্য তাহার শত্রু ছিল। স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিলে কহিল, চলো কলিকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন যাইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত। ডাগর চক্ষু মিলিয়া তাহাকে মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহার কিছু বুঝাইয়া বলিতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই যে বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিয়া থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। সুভা তেমন করিয়া প্রতাপের দিকে চাহিয়া সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠের নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। শোভা বাবার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহার সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে। শোভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শোভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদীতটে সর্ষা লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এক প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো।